আসসালামু আলাইকুম। আবারও লা লিগাতে রিয়াল মাদ্রিদ তাদের একটা ম্যাচ জয় তুলে নিয়েছে। আবারও সম্পূর্ণ ৩ পয়েন্ট ক্লেম তারা করেছে। আবারও পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে গেছে কার্লো আনচেলত্তি শিষ্যরা, যেখানে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে গত ম্যাচটাতে তারা লা লিগার ২৮তম রাউন্ডে ভিয়ারিয়ালের এগেইনস্টে ২-১ গোলে জয় পেয়েছে। যেইখানে কিন্তু আমরা দেখেছি যে ম্যাচের ৭ মিনিটে, মাত্র ৭ মিনিটে তারা সেট পিস থেকে একটা গোল কনসিড করেছে। দেন পরবর্তীতে দুইটা গোল করে, আর ওই দুইটা গোল করে কিলিয়ান এমবাপ্পে, যার এখন কিন্তু এই সিজনে গোল হয়ে গেছে ২০টা। সো গতকাল রাতে আমরা কিলিয়ান এমবাপ্পের ম্যাজিকেই কিন্তু দেখতে পাইছি যে আমরা রিয়াল মাদ্রিদ আবার সম্পূর্ণ ৩টা পয়েন্ট ক্লেম করে নিলাম। আবারও পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে গেলাম। এখন আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে লা লিগাতে রিয়াল মাদ্রিদ ২৮ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছে। বার্সেলোনা এই মুহূর্তে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে এবং ৩ নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সো এটা হচ্ছে মোটামুটি এখন পয়েন্ট টেবিলটা। হ্যাঁ, এই মুহূর্তে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চাইতে ২টা ম্যাচ কম খেলেছে। তাদের কিন্তু এখনো রিয়াল মাদ্রিদের চাইতে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, কারণ এখনো তারা লা লিগাতে ২টা ম্যাচ কম খেলেছে রিয়ালের চাইতে। যদি সামনের ম্যাচটা তারা জিততে পারে, সামনের ম্যাচটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আগামীকাল রাত ২টায়। ওই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে তারা গোল ডিফারেন্সে এগিয়ে থেকে একটা ম্যাচ কম খেলেও লা লিগার পয়েন্ট টেবিলে উঠে যাবে ১ নম্বরে। সো এটা হবে ফিফা উইন্ডোর আগে, অর্থাৎ এই ম্যাচটার পরে কিন্তু ফিফা উইন্ডোটা চলে আসবে। এই ফিফা উইন্ডোর আগে যদি বার্সেলোনা জিততে পারে, অ্যাটলেটিকো মাদ্রিদকে যদি হারাইতে পারে, তাহলে তারা লিডার বোর্ডে প্রথমে থেকে ইন্টারন্যাশনাল উইন্ডোতে তারা বিরতিতে যাবে। সো এটা হচ্ছে মোটামুটি পয়েন্ট টেবিলের সিনারি। এখন আমরা আসি গত ম্যাচটাতে যে রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালের এগেইনস্টে ২-১ গোলে জিতেছে, ওই ম্যাচটা কেমন খেলেছে ভাই। প্রথমত আমি যদি আপনাদেরকে রিয়াল কথাটা বলি, হ্যাঁ, আপনি দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারের রেটিং ভালো। রিয়াল মাদ্রিদের মোটামুটি প্রত্যেকটা প্লেয়ারের যে স্টেজগুলো রয়েছে এগুলো মোটামুটি ভালো। কিন্তু আপনি যদি যদি আপনি রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে ভাই, আগের রিয়াল মাদ্রিদের ফিল আমরা পাইতেছি না। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ ম্যাচ উইন হইতেছে কিন্তু আগের মতো ফিল আমরা পাইতেছি না। যেখানে রিয়াল মাদ্রিদকে আগে দেখতাম ভাই, বল দখলে রেখে একের পর এক শুট তারা নিত, একের পর এক চান্স ক্রিয়েট তারা করত, একের পর এক শট অন টার্গেটে রাখতো। সেই রিয়াল মাদ্রিদকে আমরা এখন খুঁজে পাইতেছি না। আপনি যদি ভাই এখান থেকে যদি লাস্ট ৪ থেকে ৫টা ম্যাচ দেখেন রিয়াল মাদ্রিদের, তাহলে দেখতে পারবেন যে তারা বল দখলে বেশি রাখতেছে কিন্তু অপোনেন্টের ডি বক্সের আশেপাশে গিয়ে তারা গোলমাল পাকাই লইতেছে। যেখানে আমরা ফাইনাল থার্ডের প্লেয়ারদের কম্বিনেশন আগের মতো দেখতে পাই না। আপনি যদি লাস্ট ৫ ম্যাচের যদি স্টেজগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ বেশি শতাংশ বল দখলে রেখেও অপোনেন্টের চাইতে তারা তেমন বেশি শুট নিতে পারতেছে না, শট অন টার্গেটে বেশি রাখতে পারতেছে না। তাদের গোলের এক্সিটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সর্বশেষ ৫ ম্যাচে তাদের গোলের এক্সি অপোনেন্টের চাইতেও কিন্তু বেশ কম। সো আপনি বুঝতে পারতেছেন বিল্ড আপ ফুটবলে রিয়াল মাদ্রিদের কি অবস্থা। সচরাচর যেই টিমটা জিতে তাদের প্লেয়ারদের রেটিং কিন্তু এমনিতেই বেশি থাকে। আপনি যেই কোনো অ্যাপসে যাবেন, প্লেয়ারদের রেটিং এমনিই বেশি থাকবে। যদি এই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ যদি ড্র করতো, তাহলে দেখতেন যে রিয়াল মাদ্রিদের যে প্লেয়ারগুলা রয়েছে এবং ভিয়ারিয়ালের যে প্লেয়ারগুলা রয়েছে, এদের পয়েন্টের অর্থাৎ রেটিং এর মধ্যে কিন্তু মোটামুটি পার্থক্য দেখতে পারতেন। আপাতত যেটা আপনারা দেখতে পারতেছেন না। সো এখন আমরা যদি ভাই গত ম্যাচটার কথাই বলি, যে গোলের এক্সের কথা বলছিলাম, গত ম্যাচটাই যদি দেখি তাহলে দেখতে পারবো যে এইখানে আপনারা দেখতে পারবেন যে গত ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের এক্সজি ছিল 1.01, অপরদিকে ভাই ভিয়ারিয়ালের এক্সজি ছিল 1.75, 75 না 72, আচ্ছা যাই হোক এরকম। সো আপনি দেখতে পারতেছেন এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের চাইতে তারা বিল্ড আপ ফুটবলে বেশ ভালো খেলেছে। আপনি যদি স্টেজটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ ৫৪% বল দখলে রেখে মাত্র ৯টা শুট নিয়েছে, যেখানে ফার্স্টটা ছিল অন টার্গেট, তারা ওইখান থেকে ২টা গোল আদায় করে নিয়েছে। এবং আপনি যদি ভাই এইখানে অপোনেন্টের স্টেজটা দেখেন, অর্থাৎ ভিয়ারিয়ালের স্টেজটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে তারা ৪৬% বল দখলে রেখে ২৩টা শুট নিছে। আর এই ২৩টা শুটের মধ্যে তাদের কিন্তু অন টার্গেটের শুট ছিল ১০টা। ভাই এখানে যদি কোর্তুয়া যদি ভাই সেভগুলা না করতো তাহলে তো রিয়াল মাদ্রিদ আজকে একেবারেই ফতে হয়ে যেত। এখন আপনি যদি ভাই কোর্তুয়ার সেভ দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচে ৯টা সেভ সে দিয়েছে, যেখানে ভাই গোল প্রিভেন্ট ছিল 0.86। ভাই এইখানে কিন্তু সেই ৬টা ড্রাইভিং সেভ দিছে। সো কোর্তুয়া বারবার এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদকে উদ্ধার করতেছে। আপনি যদি সর্বশেষ কয়েকটা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে
কোর্তু একের পর এক সেভ দিয়ে রিয়াল মাদ্রিদকে ভাই উদ্ধার করতেছে। ভাই রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন মানে আগের মতো হইতেছে না। রিয়াল মাদ্রিদের ডিফেন্স ডি বক্সে কেন জানি অপোনেন্ট অনায়াসে বল নিয়ে চলে আসতে পারতেছে। ভাই একেবারে ডিফেন্স লাইন ফাঁকা করে দিতেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখানে প্রথাগত সেন্টার ব্যাকরা রেগুলার খেলতেছে না, যার কারণে এরকম হইতেছে। যেমন এই ম্যাচটাতে আজকে আমরা দেখছি যে রাউল অ্যাসেনসিও এবং চুয়েমেনি শুরু করছে। সো চুয়েমেনি বেশ ভালো খেলছে। কিন্তু ভাই ফোকাস প্লেয়ারদের উপর ফোকাস থাকতেছে না। আপনি যদি এই ম্যাচটাতে অপোনেন্টের ইনসাইড অফ দ্য বক্সে শুট দেখেন, তাহলে দেখতে পারবেন যে 15টা শুট কিন্তু অপোনেন্ট ডি বক্সের ভিতর থেকে নিয়েছে। অর্থাৎ রিয়াল মাদ্রিদের ডি বক্সের ভিতর থেকে সেট পিস থেকে কিন্তু অপোনেন্ট 15টা শুট নিছে। আমরা তো একটা সময় দেখছি যে ম্যাচের মাত্র 7 মিনিটে সেট পিস থেকে গোল কনসিড করছে, যেখানে কর্নার থেকে আসা বলটা আর্জেন্টাইন ডিফেন্ডার কি জানি হুয়ান ফয়েতের হেডে কিন্তু রিয়াল মাদ্রিদ পিছিয়ে গিয়েছিল, ভিয়ারিয়াল এগিয়ে গিয়েছিল। এর পরবর্তীতে যেই সিনারিটা আমরা দেখছি যে কিলিয়ান এমবাপে ম্যাচের 17 মিনিটে একটা গোল করছে, যেখানে ব্রাহিম দিয়াসের ভাই ক্লাসিক একটা মোমেন্ট ছিল। যদিও তিনি এখান থেকে গোল পায় নাই, গোলটা অবশ্যই ব্রাহিম দিয়াজের পাওয়া উচিত ছিল, বাট এখান থেকে পরবর্তীতে যখন গোলকিপার ফিরিয়ে দিয়েছিলেন ওই শুটটা কিলিয়ান এমবাপে নিয়েছেন এবং গোল হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা কিন্তু দেখছি যে ম্যাচের এর পরের 6 মিনিটের মাথায় আবারও, অর্থাৎ ম্যাচের যে 23 মিনিটটা ছিল ওইখানে লুকাস ভাস্কেসের রাইট সাইড থেকে একটা পাসিং ক্রিয়েট করেছিলেন আপনার এই জায়গায় কিলিয়ান এমবাপেকে। সো কিলিয়ান এমবাপে কিন্তু একেবারে প্রপার নাম্বার 9 এর মতন ওই মোমেন্টে তিনি ডি বক্সে উপস্থিত ছিলেন। হ্যাঁ, এই জায়গায় আপনি ভিয়ারিয়ালের যে ডিফেন্ডাররা রয়েছে তাদের কিছুটা উইকনেস ধরে দিতে পারবেন। ভিয়ারিয়ালের কিছুটা উইকনেস ছিল, যার কারণে এই জায়গায় কিলিয়ান এমবাপে একেবারে ডি বক্সের ভিতরে ফাঁকা একটা বিরাট একটা স্পেস পেয়ে গেছে। আর ভাই এমন ধরনের স্পেস যখন কিলিয়ান এমবাপেকে দেওয়া হবে, ভাই শুধু কিলিয়ান এমবাপেকে না, যেই কোনো ফুটবলারকে যদি দেওয়া হয় তাহলে এখান থেকে গোল হবে 99% শিওর। আর এটা যেহেতু কিলিয়ান এমবাপে তাহলে তো কোনো কথাই নেই। সো আমরা দেখছি যে ম্যাচের 23 মিনিটে কিলিয়ান এমবাপে গোলটা করছে, যেখান থেকে রিয়াল মাদ্রিদ 2-1 এগিয়ে গেছে। পরবর্তীতে আর কোনো গোল হয় নাই, কিছু প্লেয়ারকে সাবস্টিটিউট হিসেবে নামাইছে। রদ্রিগোর ম্যাচটা আজকে তেমন একটা ভালো যায় নাই। তারপর ভিনিসিয়াস জুনিয়রের কথা তো কি বলবো, ওই লাস্টে একটা মাত্র ডুয়েল মাত্র উইন হয়েছে। আর তাকে যেভাবে ভাই মার্ক করে রেখেছিলেন অপোনেন্টের যে রাইট ব্যাক ছিল হুয়ান ফয়েট, যিনি কিনা আর্জেন্টাইন ডিফেন্ডার রাইট ব্যাক, ভাই ও কিলিয়ান এমবাপে কিংবা ভিনিসিয়াস জুনিয়র কিংবা আপনি যদি রদ্রিগোর কথা বলেন, কাউকে কিন্তু ছাড় দেয় নাই। হ্যাঁ, শেষের দিকে এসে আপনার ভিনিসিয়াস জুনিয়র ওকে কিছুটা বিট করতে পারছে, কারণ তাদের ওই মোমেন্টে গোল দরকার ছিল। তাদের দুই ফুলব্যাক কিন্তু উপরে উঠে গেছিল, যার কারণে এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়র মোটামুটি কিছুটা স্পেস ক্রিয়েট করতে পারছে। এছাড়া ভাই ভিনিসিয়াস জুনিয়রের গেমটা এই ম্যাচে তেমন একটা ভালো দেখি নাই, রদ্রিগোরও ভালো দেখি নাই। একমাত্র কিলিয়ান এমবাপের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সে এই ম্যাচটা আমরা রিয়াল মাদ্রিদ জিতে নিয়েছে। সো মিডফিল্ডে যদি কথা বলি, কামাভিঙ্গা মোটামুটি ভালো খেলেছে। ডিফেন্সিভলি, বিশেষ করে ডিফেন্সিভলি ভালো খেলেছে। ভাই ও তো দেখলাম যে ভাই যে একটা ট্যাকেল করছে ডি বক্সের ভিতরে, ওইটা যদি না করতে পারতো তাহলে তো শিওর একটা গোল কনসিড করতো। তারপরে এই জায়গায় যদি আমি আ যদি জুড বেলিংহামের কথা বলি, হ্যাঁ, তার রেটিংটা ভালো হইছে মোটামুটি। আ ওই গোল যদি না পায়, একটা কথা হচ্ছে কি আপনার যদি বেলিংহামের সাথে অ্যাসিস্ট এগুলা যেন প্রতিনিয়ত আমরা দেখতে, দেখতে ওই একটা অভ্যাস হয়ে গেছে না আমাদের? সো ওই অভ্যাসের কারণে এখন যদি তার নামের পাশে গোল যদি আমরা না দেখি তাহলে মনে হয় যে ভাই কি খেললো? এরকম এই সেই হ্যান-ত্যান এরকম আমাদের মনে হয়। বাট বেলিংহাম মোটামুটি ভালো খেলছে। তো এভরিথিং সবকিছু মিলিয়ে এখন লা লিগাতে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে গেছে। যদিও ২-২ টা ম্যাচ আমরা বেশি খেলছি। জাস্ট ব্যাপার না। আরও তো আমাদের হাতে ১০ টা ম্যাচ আছে। এখনো বার্সেলোনার হাতে ১২ টা ম্যাচ আছে। তো শেষ পর্যন্ত ১২ ম্যাচ, ১০ ম্যাচ এই সবগুলা ম্যাচ শেষে আমরা দেখতে পারবো যে লা লিগার টাইটেলটা আসলে কার হাতে যাইতেছে। এখনো কিন্তু লা লিগাটা ওই ঝুইল্লা রইছে। অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ না বার্সেলোনা, এটা কিন্তু এখনো সিউর না। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? এবারে লা লিগাটা কার পক্ষে যাইতে পারে? রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ? সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।